নমস্কার। ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাড়ি প্রেমীরা নিশ্চয়ই মনে করতে পারেন সেই সোনালী দিনগুলো, যখন ভারতের রাস্তায় রাজত্ব করত একটাই নাম, অ্যাম্বাসেডর। কলকাতার রাস্তায় এখনো হলুদ ট্যাক্সি হয়ে সে নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখে বটে, কিন্তু মানতেই হবে আজ আর সেই আগের মতো জৌলুস নেই এই কিংবদন্তি গাড়ির। আর এই গাড়ির প্রস্তুতকারক হিন্দুস্তান মোটরস লিমিটেড ছিল ভারতের অটোমোবাইল খাতের অন্যতম বড় নাম। আর আজকের এই এপিসোডে আমরা জানবো সেই বিখ্যাত হিন্দুস্তান মোটরস লিমিটেডের কথা, এই কোম্পানির অভাবনীয় উত্থান এবং চরম পতন, আর তারপরে পুনরায় ঘুরে দাঁড়াবার চেষ্টা নিয়ে আজকের এই কেস স্টাডি। হিন্দুস্তান মোটরস লিমিটেড ভারতের প্রথম গাড়ি প্রস্তুতকারক সংস্থা, আর তাদের সফলতার কেন্দ্রেই ছিল কিংবদন্তি অ্যাম্বাসেডর। 1942 সালে সি.কে. বিড়লা গ্রুপ প্রতিষ্ঠিত এই কোম্পানি লাইসেন্স রাজের সুরক্ষায় বহু বছর বাজারে আধিপত্য করেছে। কিন্তু এই আত্মতুষ্টি 1980-র দশকে মারুতির আগমন এবং 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের পর প্রতিযোগিতা বাড়ায় হিন্দুস্তান মোটরস পিছিয়ে পড়ে। আধুনিক গ্রাহকদের চাহিদা মেলাতে না পারায় সংস্থাটি ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারায়। শেষ পর্যন্ত 2014 সালে অ্যাম্বাসেডরের উৎপাদন বন্ধ হয়। এই পুরো যাত্রাটি হলো বাজার আধিপত্য থেকে পতন এবং ইভির মাধ্যমে ঘুরে দাঁড়াবার প্রচেষ্টার কাহিনী। হিন্দুস্তান মোটরস গুজরাটের পোর্ট ওখাতে একটি ছোট অ্যাসেম্বলি প্ল্যান্ট দিয়ে তাদের কাজ শুরু করেছিল এবং পরে 1948 সালে প্রধান উৎপাদন কেন্দ্রটি পশ্চিমবঙ্গের উত্তরপাড়াতে স্থানান্তরিত করে। এই পদক্ষেপটি ছিল তাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী ঐতিহ্যের সূচনা। কোম্পানির বিপুল সাফল্য নির্বিচ্ছিন্নভাবে হিন্দুস্তান অ্যাম্বাসেডরের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ মরিস অক্সফোর্ড সিরিজ 3 এর উপর ভিত্তি করে তৈরি এই গাড়িটি 1957 সালে চালু হওয়ার পরই দ্রুত ভারতীয় সড়কের রাজা হয়ে ওঠে। সরকারের লাইসেন্স রাজনীতির কারণে সেই সময় দেশীয় মোটরগাড়ি শিল্পকে সুরক্ষা দেওয়া হতো, ফলে বিদেশি প্রতিযোগিতা প্রায় ছিলই না। এই সময় প্রিমিয়ার গাড়ি পদ্মিনীর সাথে অ্যাম্বাসেডরও এক প্রকার একচেটিয়া বাজার উপভোগ করত। কয়েক দশক ধরে অ্যাম্বাসেডর ছিল রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও বড় ব্যবসায়ী পছন্দের বাহন। এর মজবুত কাঠামো, প্রশস্ত অভ্যন্তর এবং ভারতের রুক্ষ রাস্তার জন্য উপযুক্ততা এটিকে এক ধরনের ক্ষমতা ও প্রতিপত্তির প্রতীক করে তুলেছিল। অ্যাম্বাসেডরের মালিক হওয়া মানেই ছিল সমাজে নিজের ক্ষমতাকে তুলে ধরা। সরল যান্ত্রিক কাঠামো, মজবুত বডি এবং সহজ রক্ষণাবেক্ষণ যোগ্যতা, এই বৈশিষ্ট্যগুলি এটিকে উন্নয়নশীল ভারতের জন্য অত্যন্ত উপযোগী করে তোলে। 1980-র দশকের শুরুতে ভারতের গাড়ির বাজারে অ্যাম্বাসেডরের দখল ছিল 70%-রও বেশি, এমন একটি আধিপত্য যা আজও প্রায় অদ্বিতীয়। ভারতের অর্থনীতিতে বড় পরিবর্তন এবং অটোমোবাইল শিল্পে বিদেশি কোম্পানির প্রবেশই হিন্দুস্তান মোটরসের পতনের শুরু। এটি এমন একটি প্রতিষ্ঠানের উদাহরণ যা সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছিল। প্রথম বড় ধাক্কা আসে 1983 সালে। জাপানের সুজুকির সহযোগিতায় মারুতি উদ্যোগ লিমিটেড বাজারে আসে। তাদের মারুতি 800 ছিল অ্যাম্বাসেডরের সম্পূর্ণ বিপরীত, ছোট, জ্বালানি সাশ্রয়ী এবং দেখতে আরও আধুনিক। গাড়িটি চালানো ছিল সহজ। ফলাফল, ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী দ্রুতই অ্যাম্বাসেডরের পুরনো ডিজাইন, কম মাইলেজ এবং বেশি মেইনটেনেন্স খরচের বদলে মারুতি 800-এর কম খরচ এবং আধুনিক লুককেই বেছে নিতে শুরু করে। 1991 সালের অর্থনৈতিক উদারীকরণ বিশ্বের বড় বড় অটোমোবাইল প্রস্তুতকারকদের জন্য ভারতের দরজা খুলে দেয় এবং হিন্দুস্তান মোটরসের পতনকেও আরও দ্রুত করে তোলে। এই সময়কালে কোম্পানির একটি মূল কৌশলগত ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে, যা হলো বিপণন স্বল্পদৃষ্টি, অর্থাৎ মার্কেটিং মায়োপিয়া। অ্যাম্বাসেডর তার পুরো উৎপাদনকাল জুড়ে প্রায় কোনো গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করেনি, কেবল সামান্য পরিবর্তনেই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে হিউন্ডাই, ফোর্ড এবং হন্ডা আধুনিক নিরাপত্তা, উন্নত পারফরমেন্স এবং নতুন ফিচার সহ গাড়ি বাজারে আনছিল। ফলে অ্যাম্বাসেডর থেকে গেল একই পুরনো 1950-এর দশকের নকশা নিয়ে, সময়ের অনেকটাই পিছনে। 80 ও 90-এর দশকের সুরক্ষিত বাজারে ভর করে যে আত্মতুষ্টি তৈরি হয়েছিল, তার ফলেই হিন্দুস্তান মোটরসের উৎপাদন মান ও পরিচালন দক্ষতা ধীরে ধীরে কমতে থাকে। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ প্রায় ছিলই না, আর নতুন আধুনিক গাড়ির তুলনায় অ্যাম্বাসেডর ছিল বেশি দামি। তবুও তারা আধুনিক ব্র্যান্ডিং বা বিজ্ঞাপনে বিনিয়োগ না করে কেবল ঐতিহ্যের ভরসাতেই চলতে থাকে। এর ফলে আধুনিক ও আকাঙ্ক্ষী ক্রেতাদের থেকে তারা ক্রমশ দূরে সরে যায়। একসময়ের অনুগত গ্রাহকরাও সরকারি কর্মকর্তা থেকে ট্যাক্সি চালক ধীরে ধীরে বেশি আধুনিক ও কার্যকর গাড়ির দিকে ঝুঁকতে থাকেন।
শেষমেশ 2010-এর দশকের শুরুতে অ্যাম্বাসেডরের বিক্রি প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। আর 2014 সালের 24শে মে উত্তরপাড়া প্ল্যান্টে কাজের স্থগিতাদেশ ঘোষণার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এই আইকনিক গাড়ির 6 দশকের দীর্ঘযাত্রা। অ্যাম্বাসেডরের উৎপাদন থেমে যাওয়ার পরেও হিন্দুস্তান মোটরস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি, বরং আধুনিক ভারতীয় বাজারে নিজেদের প্রাসঙ্গিকতা ও টিকে থাকার পথ খুঁজতে তারা ফের ঘুরে দাঁড়াবার চেষ্টা শুরু করেছে। অ্যাম্বাসেডরের উৎপাদন বন্ধ হওয়ার পর সংস্থাটি প্রথমে খরচ কমানো এবং তার সবচেয়ে মূল্যবান অস্থাবর সম্পত্তি অর্থাৎ তাদের ব্র্যান্ডগুলিকে কাজে লাগানোর দিকে মনোযোগ দেয়। এর ফলস্বরূপ 2017 সালে কিংবদন্তি অ্যাম্বাসেডর ব্র্যান্ডটি ফরাসি গাড়ি প্রস্তুতকারক পিএসপি গ্রুপের কাছে 80 কোটি টাকায় বিক্রি করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে অ্যাম্বাসেডরের ঐতিহ্য একটি বিশ্বব্যাপী সংস্থার হাতে চলে যায়, যারা ভবিষ্যতে এটিকে একটি বৈদ্যুতিক গাড়ি হিসেবে ফিরিয়ে আনতে পারে। শুধু তাই নয়, 2022 সালের জুনে হিন্দুস্তান মোটরস তাদের অপর বিখ্যাত ব্র্যান্ড কন্টেসা ও এসজি কর্পোরেট মোবিলিটি প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করে। এইসবের পাশাপাশি অটোমোবাইল জগতে ফিরে আসার প্রচেষ্টায় হিন্দুস্তান মোটরস এখন বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ ইভি বিভাগে প্রবেশ করার পরিকল্পনা করছে। সংস্থাটি একটি ইউরোপীয় ইভি প্রস্তুতকারক সংস্থার সাথে যৌথ উদ্যোগের জন্য আলোচনা চালাচ্ছে, যার প্রাথমিক লক্ষ্য হল বৈদ্যুতিক 2 চাকার যান এবং পরবর্তীতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা। এই নতুন উদ্যোগের জন্য তাদের বন্ধ থাকা উত্তরপাড়া প্ল্যান্টটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তে পরিষ্কার, যুগ বদলেছে, আর টিকে থাকতে হলে ইভি সম্ভবত হিন্দুস্তান মোটরসের নতুন ভবিষ্যতের পথ। ইভি ক্ষেত্রে প্রবেশ করে হিন্দুস্তান মোটরস একটি সমসাময়িক পণ্য নিয়ে নতুন করে শুরু করতে চাইছে এবং ভারতে বৈদ্যুতিক যানের ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগাতে চাইছে। তবে এই নতুন পথেও হিন্দুস্তান মোটরসকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তীব্র প্রতিযোগিতা, উত্তরপাড়া প্ল্যান্টের জমি নিয়ে আইনি জটিলতা এবং কর্মীদের সমস্যা, সব মিলিয়ে এখন হিন্দুস্তান মোটরসের সামনে সবচেয়ে বড় লড়াই হলো অতীতের দুর্বল মান ও উদ্ভাবনের ঘাটতির ছাপ মুছে ফেলে ক্রেতাদের বিশ্বাস আবারও ফিরে পাওয়া। হিন্দুস্তান মোটরসের গল্প আসলে ব্যবসার কৌশল ও বাজার পরিবর্তনের এক বড় শিক্ষা। সংস্থার উত্থান হয়েছিল সরকারি সুরক্ষা ও সংরক্ষণ নীতির ফলে, যেখানে সাধারণ মানের পণ্য দিয়েও বাজার দখল করা সম্ভব ছিল। কিন্তু সংস্থার পতন এসেছে আত্মতুষ্টি, সীমিত উদ্ভাবন এবং উদারীকরণের পর শক্তিশালী প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে না পারার কারণে। এটি শুধু একটি গাড়ির ব্যর্থতা নয়, বরং বাজারের বদল বুঝতে এবং সময় মতো মানিয়ে নিতে ব্যবস্থাপনার বড় ব্যর্থতা। এখন হিন্দুস্তান মোটরসের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে তাদের ইভি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের উপর। আর নতুন ইভি যাত্রা সফল করতে লাগবে আধুনিক প্রযুক্তি, দক্ষ উৎপাদন এবং নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এক ব্র্যান্ড পরিচিতি। ইভি বাজারে সফলতা পেলেই হিন্দুস্তান মোটরসের জন্য এটি হতে পারে তাদের শেষ কিন্তু সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। তাহলে এখানেই আজকের ভিডিও শেষ করছি। এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। পাশাপাশি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানান। সকলে ভালো থাকবেন। নমস্কার।